স্বাগত গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, 1948 সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল, আর ঠিক সেভাবেই এখন অবরুদ্ধ গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। আর ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে প্রায় 8 দশক ধরে চলা এই সংঘাতে অব্যাহতভাবে মদদ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশ্বকাণ্ডারীদের সোচ্চার কোনো পদক্ষেপ নেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে কার্যকর কোনো উদ্যোগ। ইসরায়েল ও ফিলিস্তিন অতি কাছাকাছি দুই ভূখণ্ড, তবু যেন এক পৃথিবীর দুই প্রান্তর। একটি স্বাধীন রাষ্ট্র, অন্যটি স্বাধীনতার দাবিতে প্রতিনিয়ত রক্ত ঝরানো শুধুই এক চিলতে ভূখণ্ড। প্রজন্ম থেকে প্রজন্ম দুর্ভাগা ফিলিস্তিনিরা নিজেদের মাটিতে পরগাছা ইসরায়েলের হাতে মার খাচ্ছে। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল, কবরস্থানেও জমছে লাশের স্তূপ। গাজায় ফিলিস্তিনিদের সেই মৃত্যুর মিছিল এখনো চলছে। ফিলিস্তিনিদের আরেক আবাসস্থল পশ্চিম তীরও পরিণত হয়েছে ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের ক্ষেত্র। তবুও যুক্তরাষ্ট্র সহ শক্তিধর দেশগুলোর কোনো প্রতিবাদ নেই, বরং মার্কিন প্রশাসনের ঢালাও সমর্থনে গাজাকে ফিলিস্তিনি শূন্য করার পথেই হাঁটছে ইসরায়েল। নিজেদের মাটিতে যাযাবরের ভাগ্য ফিলিস্তিনিদের বহু পুরনো। যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব বলয়ে থাকা জাতিসংঘ 1947 সালে ফিলিস্তিনকে দুভাগ করে ইহুদি ও আরবদের জন্য পৃথক রাষ্ট্রের পক্ষে ভোট দেয়। ফলে ইউরোপ আমেরিকার নীল নকশায় ফিলিস্তিনের বুক চিরে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করে ভবঘুরে ইহুদিরা। পরবর্তীতে 1948 সালের মে মাসে ইহুদি নেতারা একতরফাভাবে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র একে স্বীকৃতি দেয়। সেই থেকে ফিলিস্তিনের জমির উপর স্থায়ীভাবে জন্ম ইসরায়েল নামের বিষবৃক্ষের। পাশাপাশি শুরু হয় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি নিপীড়ন। তবে ফিলিস্তিনিদের উপর ইহুদিদের নিপীড়ন ও আগ্রাসন বন্ধে মনোযোগ নেই বিশ্বকাণ্ডারীদের। মনোযোগ নেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনেও, বরং যুক্তরাষ্ট্রের অব্যাহত আশ্রয় প্রশ্রয়ে পরগাছা ইসরায়েল আরও আগ্রাসী হয়ে উঠেছে। ইতোমধ্যে পশ্চিম তীরের 79% নিজেদের দখলে নিয়েছে। পূর্ব জেরুজালেমের 20% ইহুদিদের কবজায়। যুক্তরাষ্ট্রের আশকারায় ইহুদিদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে 8 দশক আগে শুরু করা ফিলিস্তিনিদের রক্তগঙ্গা এখনো প্রবল স্রোতে বইছে। আর কত রক্ত ঝরলে আর কত লাশ জমলে অভাগা ফিলিস্তিনিরা পাবে তাদের স্বাধীনতা? আসমাতুলি, নিউজ 24। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করায় কাল হলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের। মার্কিন স্থায়ী নাগরিক হওয়ার পরও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ দিল দেশটির আদালত। তবে আদেশের বিপক্ষে আপিল করতে পারবেন তিনি। আদালতের এই আদেশকে ভিন্ন মত দমনের জন্য অভিবাসন আইনের অপব্যবহারের অভিযোগ করেছেন খলিলের আইনজীবী। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের মতো বিক্ষোভ হচ্ছে মার্কিন মুলুকেও। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এর মধ্যে ফিলিস্তিনি ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিল অন্যতম। যা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। গেল মাসে নিজ আবাসন থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেফতার হয়েছেন ফিলিস্তিনি এ শিক্ষার্থী। তারপর থেকে লুইজিয়ানার একটি কারাগারেই আটকে রাখা হয়েছে তাকে। এবার যুক্তরাষ্ট্র থেকে খলিলকে বিতাড়নের পক্ষে রায় দিলেন দেশটির আদালত। যুক্তরাষ্ট্র সময় শুক্রবার এই রায় দেন আদালত। এর বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন বলেও জানানো হয়। এর জন্য 23 এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মার্কিন স্থায়ী নাগরিক হওয়ার পরও আদালতের এমন রায়ের নিন্দা জানিয়েছেন খলিলের সমর্থকরা। এমনকি এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে মার্কিনীদের মাঝে। মত প্রকাশের উপর দমনপীড়ন হিসেবে বর্ণনা করে এতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইন প্রণেতা এবং মানবাধিকার সংগঠনগুলি। এমনকি একে সকল মার্কিনীদের জন্য হুমকি হিসেবেও বর্ণনা করেছেন অনেকে। এদিকে আদালতের এই আদেশকে ভিন্ন মত দমনের জন্য অভিবাসন আইনের অপব্যবহারের অভিযোগ করেছেন খলিলের আইনজীবী। এই মামলার আরও শুনানি হবে বলেও আশাবাদী তারা। আফরিন মৌ, নিউজ 24। পরমাণু কর্মসূচি নিয়ে ওমানে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এই আলোচনা ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তেহরানের বাসিন্দারা। বিশেষজ্ঞদের ধারণা, এই আলোচনা আগামী দিনের মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নানা জল্পনা কল্পনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর কূটনৈতিক টানাপোড়েনের পর অবশেষে শনিবার ওমানে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে এই বহুল প্রতীক্ষিত আলোচনা। বৈঠকের মূল এজেন্ডা ইরানের পরমাণু কর্মসূচি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের পক্ষে, আর ইরানে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মধ্যস্থতায় থাকবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। পরমাণু কর্মসূচি নিয়ে হতে চলা এই আলোচনার দিকে সবার দৃষ্টি। উত্তেজনাও তাই বাড়ছে পাল্লা দিয়ে। বহুল আলোচিত এই বৈঠকের আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আলোচনায় ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, হয় ট্রাম্পের শর্ত মানা, নয়তো ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের বলেন, পরমাণু বিষয়ক এই কর্মসূচি ব্যর্থ হলে সবকিছু জ্বলে পুড়ে ছারখার হবে। এই উত্তপ্ত আবহে সাবেক ইরানি কূটনৈতিক ও বিশ্লেষক মেহেরদাদ খনসারি বলেন, সামরিক সংঘাত এখন বাস্তব সম্ভাবনা। তার মতে ইরান এমন সংঘাতকে উস্কে দিতে চাইবে, আর যুক্তরাষ্ট্র তাতে জড়াতে পারে। ইরান চুক্তি থেকে উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জার্মানি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। এদিকে তেহরানে শুক্রবারের নামাজের পর হাজারো ইরানি বিক্ষোভে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে আবারও পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ও ইউক্রেন। এতে একদিনে 2 জন নিহত ও 16 জন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন। এই উত্তেজনার মাঝে মিত্র দেশগুলোর কাছে আবারও সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তৃতীয়বারের মতো রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। একদিকে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টি হামলায় জটিল হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি। স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো, খার্কিভ ও ক্রামাতস্ক শহর লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। আঞ্চলিক গভর্নর ভিটালি বুনোচকর দাবি, রাতভর 145টি রুশ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে 85টি প্রতিহত করা হয়। স্থানীয় সময় সন্ধ্যার দিকে চালানো হামলায় একটি অ্যাপার্টমেন্টের ভবন আঘাতপ্রাপ্ত হয়, এতে হতাহতের ঘটনাও ঘটে। এই হামলার ফলে অঞ্চলটিতে আতঙ্ক বিরাজ করছে এবং উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে রাশিয়ার দাবি, একই দিনে বেলগোরদ, ব্রায়ানকোর্স, ক্রাইমিয়া, ইউক্রেনে ছোড়া 48টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এদিকে কিয়েভ অভিযোগ করেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও রাশিয়া গত 24 ঘন্টায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর 11টি হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বিমান প্রতিরক্ষার জরুরি সহায়তা আহ্বান জানিয়েছেন। তিনি রামাস্টেনের কাছে 10টি আকাশ প্রতিরক্ষা চেয়েছেন। কূটনৈতিক অঙ্গনে চলছে নাটকীয়তা। যুদ্ধবিরতির মাঝে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। বিমান প্রতিরক্ষায় জরুরি সহায়তা এখনই প্রয়োজন। ইউক্রেনে যুদ্ধবিরতিতে পৌঁছতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফের বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এই তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রাশিয়া মার্কিন সম্পর্কের স্বাভাবিকরণ, ইউক্রেনের সংকট নিয়ে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফকে সাথে নিয়ে পুতিনের আলোচনা হয়। ক্রেমলিন জানিয়েছে, বৈঠকটি 4 ঘন্টারও বেশি সময় ধরে চলে। সংঘাত অব্যাহত থাকায় ইউক্রেনের মিত্ররা আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জ্বালানি তেলের দাম বেড়েছে মিশরে। শুক্রবার বিভিন্ন জ্বালানি তেলে 14.81% পর্যন্ত দাম বাড়িয়েছে মিশর সরকার। চলতি বছর এটি দেশটির জ্বালানি খাতে প্রথম উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর $800 কোটি সহায়তা প্যাকেজের শর্ত অনুযায়ী জ্বালানি খাতে ভর্তুকি কমানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি তেল ডিজেলের দাম প্রতি লিটারে 2 মিশরীয় পাউন্ড বাড়িয়ে 15.50 মিশরীয় পাউন্ড করা হয়েছে। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।